প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। এই প্রতিবেদনের থাম্বনেল দিয়েছি, এতটা নিশ্চিতভাবে ইতিপূর্বে কোনোদিন আমি বলিনি। হাওয়ায় ভেসে আমি সাধারণত কোনো কথা বলি না। আমার সব খবর সূত্র নির্ভর। সবসময় যে সূত্রের খবর মিলে যায় তা নয়, সেটা হওয়াটাও সম্ভব নয়। কেননা বিশ্বজুড়ে ভূ রাজনীতি এত জটিল হয়ে উঠেছে যে আপাতভাবে যে অবিশ্বাস্য তাও এখন ঘটছে। 2-3 মাস আগে কেউ কি ভাবতে পেরেছিলেন আমেরিকার বিরুদ্ধে ইউরোপের ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো সৈন্য সাজাবে? আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে নয়। সামরিক প্রতিরোধ গড়ে তুলবে। গ্রিনল্যান্ড নিয়ে সেটাই হতে চলেছে। কেউ কি ভেবেছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার বার্তায় বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কেউ ভাবেননি, কিন্তু সেটাও হচ্ছে। আসি আজকের আলোচনার প্রসঙ্গে। একেবারে হাতে গরম টাটকা খবর যা সব পাচ্ছি, তা যদি আবার হঠাৎ করে নতুন কোনো পরিস্থিতির দরুন পাল্টে না যায়, তাহলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না। নির্বাচন হবে কয়েক মাস পরে। নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন, আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে, কিংবা কোনো সরকারেরই প্রধান নন, তিনি চলে আসতে পারেন। তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে, তার মৃত্যুদণ্ডের সাজা আছে। এই সময় কি তার আসাটা তার পক্ষে নিরাপদ কিনা, আমরা সেসব আলোচনায় যাব। তবে তার আগে বলি, তিনি আসার আগে মোহাম্মদ ইউনূস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন। যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয়, পৃথিবীতে ছোটোখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড়সড় পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায়। সম্ভাবনা আছে তেমন কোনো দেশে যাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো, তিনি চলে যাচ্ছেন। এবার 2 কথা বলি, কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে? এর উত্তর একটাই, অন্য কারো কথা নয়। এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী। কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা? এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বহিঃপ্রকাশ, নাকি এই সিদ্ধান্তের পেছনে নাকি এই সিদ্ধান্তের পেছনে বড়সড় কোনো কারণ আছে? দেখা যাক সেটা। ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ, মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা। আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না, ঝুলিয়ে রেখেছিল বিষয়টা। কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনূস একজন চূড়ান্ত ব্যর্থ প্রশাসক, সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন। তিনি চেষ্টা করছেন নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাক, এটা একেবারেই চাইছে না আমেরিকা। আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল, বিএনপিকে সমর্থন দিয়ে কট্টর মৌলবাদের বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে, অন্তত এটা চাইছিল ভারত। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি।
শুধু নিজে যেই দাবি করে বসেছিল তাও নয়, আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে। সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না, চাপের রাজনীতিও ছিল। কি ছিল সেই চাপের রাজনীতি? সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয় তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। সে আমেরিকা কেন, কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে, কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বলে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের ইউনূস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে। একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেয়ার চেষ্টা করছেন। এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি, এগুলো ওই বাতাসে ভাসা কথা নয়। ভারতে যে আমেরিকার রাষ্ট্রদূত, যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগে সেই পিটার লুট থেকেও এনার দায়িত্বটা বেশি। তো তিনি চাইছেন, তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এবং শুধু সেটাই নয়, শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের, ভারতে আমেরিকার দূত, এমনকি বেন ক্রিস্টেনসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে, তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যে এই প্রশ্নটা উঠে এসছে, যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্থা যদি তুলে নেওয়া হয়, যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয়, তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা, দলকে নেতৃত্ব দেবে কে? তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম, এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন, এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার 2-3 মাসের মধ্যেই, মানে বড় জোর মে জুন, তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন। কিন্তু তার আগেও ফিরতে পারেন। এই ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার ওপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এইসবগুলো কী হবে? আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমভাবে, এই যে আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কিভাবে চলছে। আইনের শাসন বলে ওখানে কিছু নেই। সেখানে এখন শাসকের যে শাসন, শাসকের হুকুমে, শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা। ফলে ইউনূসের পতন ঘটলে, ইউনূস যখন চলে যাবেন তার আগে কিংবা তার পরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে তার যে বিচার, সেই বিচারটাকে তিনি নস্যাৎ করে দেবেন, নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি। তো এই যে ব্যাপারটা রয়েছে, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে না ফেরার, এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই, এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই, কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেওয়া হবে। সুতরাং
এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না পেছায়, তাহলে মাঠ পর্যায়ে কিভাবে এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে। তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে। সেটা হচ্ছে এখানে কারো সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া, সেটাও শুরু হয়ে গেছে। আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে, অন্তর্বর্তী সরকার, তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কি ধরনের সরকার সেখানে আসতে পারে। সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার। কথা চলছে এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে। তার কারণ হলো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ, এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন। কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত 2024-এর যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে। এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে এই যে সরকার তৈরি হবে, শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন, এবং তারই অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা 3 মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক, যেটাই হোক সেটা হবে। সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন। এই ব্যাপারে ভারত, আমেরিকা একমত হয়ে গেছে। সবথেকে বড় দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা। যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যেটা যে পদ দিয়ে ইউনুসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে নেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা, সেইগুলো ভালোভাবে এবং কি বলবো সহৃদয়ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। এমন একটা বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন। এই পর্যন্ত এইভাবেই ঠিক হয়েছে। আশা করা যায় যে মে-জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসবে। ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার ফ্যামিলি সহ যমুনার মধ্যে যে বৈঠকটি হয়েছে, সে বৈঠকটি নিয়ে সারা বাংলাদেশের মধ্যে একটি তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলতে শুরু করে দিয়েছে তাহলে তারেক জিয়ার সাথে এই ডক্টর ইউনূস ফাইনাল ডিলটি করে ফেললো। যদি ফাইনাল ডিল হয়ে যায় তাহলে আর নির্বাচনের প্রয়োজন কি? তারেক জিয়ার হাতে ক্ষমতা তুলে দিলেই তো পারে। আজকে এই সকল বিষয় নিয়ে একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ডক্টর ইউনূস এই বুড়া খাটাসটা এত ইজিলি তারেক জিয়ার সাথে ডিল ফাইনাল করবে না। যতক্ষণ পর্যন্ত 100% সে ইনশিওর হবে না সে ক্ষমতা থেকে চলে গেলেও রাষ্ট্রপতি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত খুব ইজিলি একটি নির্বাচন দিয়ে বিএনপি জিতে যাক, বিএনপি ক্ষমতায় চলে আসুক, আমি বিদেশ চলে যাব, তা হবে না। কারণ বাংলাদেশের মধ্যে যে পরিমাণ ব্যবসা বাণিজ্য ডক্টর ইউনূসের আছে এবং ডক্টর ইউনূসের যে পরিমাণ ক্ষমতার লোভ এবং ডক্টর ইউনূস ক্ষমতা শীর্ষ পর্যায়ে থাকতে যে পরিমাণ অভ্যস্ত হয়ে গিয়েছে, ডক্টর ইউনূস এত সহজে বাংলাদেশ ছেড়ে কোথাও যাচ্ছে না, এটা মোটামুটি শিওর। তাই তারেক জিয়ার সাথে যদি আলাপ আলোচনা হয়ও, তারেক জিয়াকে ক্লিয়ার কাট ভাবেই ডক্টর ইউনূস বলে দিয়েছে, আমি যদি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করেও থাকি, আমাকে নির্বাচনের পরবর্তী সময় তুমি যদি প্রধানমন্ত্রী হও আমাকে রাষ্ট্রপতি করতে হবে। সে যাতে রাষ্ট্রপতি হতে পারে, জুলাই সনদের মধ্যে এমন কিছু সিস্টেমেটিক ভাবে আইন তৈরি করে রাখা হয়েছে, সেখান থেকে ইজিলি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার পথে যদি তাকে করা হয় কোনো বাধা নেই। সকল কিছু সেখানে উল্লেখ করা হয়েছে। আরো বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও
তারেক জিয়ার সাথে আলোচনা হতে পারে। এখন আপনাদের প্রশ্ন, আর কি কি আলোচনা হতে পারে? আমার নিজের ব্যক্তিগত অভিমত, হয়তোবা আওয়ামী লীগ নির্বাচনের আগের সময়ে রাজপথে নামার জন্য চেষ্টা করবে। তখন বিএনপি, ডক্টর ইউনূস গং এবং জামাত সকল রাজনৈতিক দল সহ সেটা কিভাবে প্রতিহত করবে সে বিষয়ে তাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাদের মেইন কথা হচ্ছে আমরা বনিব না, হবে না হবে সেটা পরের বিষয়। মূলত আমাদের একদিকে সকলকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ যাতে এই নির্বাচনটা বানচাল করতে না পারে এবং আওয়ামী লীগ যাতে রাজপথে নামতে না পারে, এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তোলার কোনো দরকার নাই। এই বিষয়গুলো হয়তো তারেক জিয়া কনফিডেন্স দিয়েছে ডক্টর ইউনূসকে। কেন কনফিডেন্স দিয়েছে তার মেইন রিজন হচ্ছে, ডক্টর ইউনূসের উপর কিন্তু এই রিসেন্টলি বহির্বিশ্ব থেকে অনেক চাপ আসছে, ব্রিটিশ এমপিদের পক্ষ থেকে চাপ আসছে, আমেরিকার কংগ্রেসম্যান থেকে চাপ আসছে, জাতিসংঘ থেকে চাপ আসতেছে। অলরেডি বাংলাদেশে এখন নবনিযুক্ত আমেরিকার যে রাষ্ট্রদূত আসছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার পক্ষ থেকেও চাপ আসছে। সেই কারণে বিএনপির যে এখন চেয়ারপারসন হয়েছে বা চেয়ারম্যান হয়েছে তারেক জিয়া, তার একটি ভরসা দেওয়া প্রয়োজন ছিল ডক্টর ইউনূসকে। সে ভরসা দিতে গিয়েছে, আবার একটা ডিলও হয়তো করতে চেয়েছে। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু মুড সুইং বেশি করে। আজকে ডিল হয়েছে, কালকে আরেকজন গিয়ে যদি ভালো অফার দেয় ওনার মুড সুইং হয়ে যায়, বা কালকে আরেকজন গিয়ে যদি ওনাকে ব্রেন ওয়াশ করতে পারে যে বিএনপি যেটা চাচ্ছে টেকনিক্যালি ভাবে হয়তো বা পোল্টি খেতে পারে, আপনি এভাবে করেন না অন্যভাবে করুন, ওনার মুড সুইংও হতে পারে। কারণ উনি আজকে বৈঠক করে বিএনপির সাথে, কালকে আবার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেয়, আজকে বৈঠক করে বিএনপির সাথে, কালকে আবার বক্তব্য দেয়। নাহিদ ইসলাম এবং এনসিপির অনেক নেতা এমপিও হতে পারে, মন্ত্রীও হতে পারে। আবার তিনি ভোটের পক্ষ প্রচার প্রচারণা চালায়, মানে এক পক্ষের হয়ে উনি নিউট্রাল থাকতে পারছে না। সে কারণে ডক্টর ইউনূসকে বিশ্বাস করা যায় না। কারণ ডক্টর ইউনূস অন্য লেভেলের খেলোয়াড়। কারণ তিনি ইন্টারন্যাশনালি ভাবে সকল ইহুদি নাসারার সাথে মিশতে 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 কিভাবে মুনাফিকি করতে হয়, আবার জামাতের সাথে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারে ঘনিষ্ঠ হওয়ার পর কিভাবে মুনাফিকি করতে হয় সকল কিছু শিখে গিয়েছে। তাই ডক্টর ইউনূসকে যদি বিএনপির যে নতুন চেয়ারম্যান হয়েছে তারেক জিয়া মনে করে যে কাঁচা খেলোয়াড়, সেটা ভুল করবে। ডিল ফাইনাল হলো মনে হতে হবে নির্বাচনের আগ পর্যন্ত, ক্ষমতায় বসার আগ পর্যন্ত ডিল এখনো ফাইনাল হয়নি। আগে একেবারে ক্ষমতায় বসিয়ে, আগে একেবারে প্রধানমন্ত্রী হয়ে তারপর মনে করবো ডিল আসলে তখন ফাইনাল হয়েছে। কারণ নির্বাচনের দিনও কিন্তু ডক্টর ইউনূস চাইলে খেলা ঘুরিয়ে দিতে পারে, কারণ জোট যার মুল্লুক তার। কারণ ডক্টর ইউনূসের সাথে জামাতপন্থী যে সকল সিন্ডিকেট আছে সকলেই থাকবে। ডক্টর ইউনূস যদি চিন্তা করে আমি 160টা বা 55টা আসন জামাতকে পাইয়ে দিব, কোন কোন আসন সিলেক্ট করে ফেলবো, এই নির্বাচনের রাতের আগের দিন ডিক্লেয়ার দিবে এত আসনে, এই আসনে জামাতের প্রার্থী জয়লাভ করেছে, 5000 ভোটে 1000 ভোটের ডিফারেন্স হয়েছে বিএনপির সাথে। বিএনপি কি করবে? কিচ্ছু করার নাই রে ভাই। বিএনপি তখন বলবো আমি নির্বাচন বয়কট করলাম, বয়কট করলে লাভ কি হবে? আবার ডক্টর ইউনূস ক্ষমতা থাকবে। বিএনপি তখন আন্দোলন যদি নামে ডক্টর ইউনূসের পতনের জন্য বা জামাতের পতনের জন্য, তখন কি হবে? তখন আবার আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ বিএনপির তখন আর কোনো পথ নাই, ঘুরে ফিরে বিএনপির উপরেই রিস্ক বেশি হবে। সে ভয়ে বিএনপিকে সমঝোতায় করতে হবে, সমঝোতাতে থাকতে হবে। তা না হলে আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে আওয়ামী লীগ একটি নির্বাচন করতে হবে। এগুলাই হচ্ছে বিএনপির হাতে কিছু অপশন, তাছাড়া বিএনপির আর কোনো অপশন বাকি নেই। সে কারণে বিএনপিকে এখন গালি দিলেও বলে হোঁ, গালি না দিলেও বলো হোঁ, অপমান করলেও বলো হোঁ। বিএনপি কিন্তু প্রতি উত্তর দিলে এরা ভেসে যাবে, কিন্তু বিএনপি প্রতি উত্তর দিচ্ছে না। কারণ ওদেরকে ভাষাতে গেলে তো বিএনপি সব এসে যাবে। কারণ আওয়ামী লীগ নামলে তো বিএনপি এক আওয়ামী লীগের সাথে কাউন্টার দিয়ে টিকবে না। যেখানে 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত এবং বিএনপি সহ দেশ শাসন করার পর আওয়ামী লীগ যখন রাজপথে নেমেছে, দুইটা দল সহ রাজপথে নেমে প্রশাসন সহ ফাইট করে আওয়ামী লীগের সাথে টিকে নাই। সেখানে বিএনপি এক আওয়ামী লীগের সাথে ফাইট করা সম্ভব? রাজপথে অসম্ভব। কথা বুঝেন নাই? এই ভয়টা বিএনপির আছে। বিএনপি যতই জনপ্রিয়তা থাকুক, সাংগঠনিকভাবে রাজপথে ফাইটের মধ্যে বিএনপি আওয়ামী লীগ থেকে যোজন যোজন পিছিয়ে। শিবিরের কর্মী কম, জামাতের জনসমর্থন কম হলো, রাজপথের ফাইটের মধ্যে 19-20 আওয়ামী লীগের সাথে, ছাত্রলীগের সাথে এই শিবিরের কর্মীদের। তাই রাজপথের রাজনীতিতে আওয়ামী লীগ কখনোই বিএনপিকে কাউন্টে নেয়নি। ভোটের রাজনীতিতে কাউন্টে নিয়েছে, রাজপথের রাজনীতিতে সবসময় আওয়ামী লীগের সাথে কাউন্টেবল আগেও ছিল, এখনো আছে। সবাই এটা শেখা যাবে যে শিবিরের একটি সিস্টেমেটিক ভাবে তারা রাজপথে কিভাবে ফাইট করতে হয়, আন্দোলন সংগ্রাম করে কিভাবে টিকে থাকতে হয়, সেটা তারা গুপ্তভাবে হলেও জানে। কিন্তু তারা একটা সমস্যা, মুনাফিকি রাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে, কিন্তু রাজপথের রাজনীতির জন্য তারা বিএনপির থেকেও পারফেক্ট। কিন্তু আওয়ামী লীগ একাই 100, এটা বাস্তবতা। হয়তো এখনো সংগঠিত হয়ে নামতে পারে নাই। 2-3 বছর পরে হোক, 1 বছর পরে হোক, 2 মাস পরে হোক বা 10 দিন পরে হোক, যখন সংগঠিত হয়ে নামবে তরুণ সমাজ বুঝতে পারবে আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড়। আর আওয়ামী লীগের সাথে যখন ওদের অঙ্গ সংগঠন নামবে রাজপথে,
তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। এই ডক্টর ইউনূস গং। ডক্টর ইউনূস অন্তত যদি আল্লাহ বেঁচে থাকে, তখন উনি রাষ্ট্রপতি থাকুক বা বিদেশে পালিয়ে থাকুক, তখন বুঝতে পারবে এই আওয়ামী লীগকে কখনো এভাবে কোণঠাসা করে, এভাবে গ্রেপ্তার হুমকি ধামকি দিয়ে দমানো যায় না। আওয়ামী লীগ আগেও যেভাবে ফিরে এসেছে, এখনো দ্বিগুণ শক্তি নিয়েই ফিরে আসতে পারে। এটা বাস্তবতা, এটা সকলেই মানে। বিএনপি সকল এমপি প্রার্থী যারা, তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নিয়ে বলার চেষ্টা করে। মির্জা ফখরুলও কিছুদিন আগে বলেছে যে আমি বড়দল বলতে তো বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিকেই বুঝি। আবার বিএনপির অনেক প্রার্থী এখন বলছে যে হত্যাকাণ্ড হয়েছে বিচার বহির্ভূত, এগুলো তো পুলিশ ঘটিয়েছে, আওয়ামী লীগ ঘটায়নি। তার মানে কি সকলে চায় বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ ফিরে আসুক। কারণ যে সকল বিএনপি নেতা এখন দেখছেন বড় বড় বিএনপির মুখপাত্র হিসেবে কথা বলে, তারা কিন্তু একসময় আওয়ামী লীগ করতো। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তো কোনো দলই ছিল না, সকল কিছু পুষ্ক দল ছিল। বিএনপি গঠন হয়েছে অনেক পরে, জাতীয় পার্টি গঠন হয়েছে অনেক পরে, জামাত আওয়ামী লীগের থেকে পুরনো সংগঠন। কিন্তু বাংলাদেশের জন্য জামাতের কোনো অবদান নাই। উল্টা জামাত হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। জামাত পাকিস্তানি একটি রাজনৈতিক সংগঠন। জামাতকে আমি কাউন্টে কেন নিব বাংলাদেশের রাজনীতিতে? কথা বুঝেন নাই? এটাই হচ্ছে বাংলাদেশের আসল বাস্তবতা। আপনাদের কাছে আমি এই ভিডিওতে সকল কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ার করে দিয়েছি। তাই তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের বৈঠকের ফলে ডক্টর ইউনূস যমুনা থেকে চলে যাবে বা ডক্টর ইউনূস সেফ এক্সিট নিয়ে নিবে, এই সকল বিষয় এত তাড়াতাড়ি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখনো অনেক সময় বাকি আছে, অনেক খেলাও বাকি আছে আমাদের। সেজন্য আরো সময় অপেক্ষা করতে হবে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট